লেখক কুম্ভকর্ণর নীরা এবং। শুক্রবারের সন্ধ্যা। মুম্বাই রাস্তার জনস্রোত ঠেলে ট্যাক্সি থেকে যখন নামলাম তখন তুমুল বৃষ্টি হচ্ছে। এয়ারপোর্টের এন্ট্রান্স গেটের সামনে আসতে আসতেই বেশ খানিকটা ভিজে গেলাম। ভেবেছিলাম সিগারেটের শুকটান মেরেই এয়ারপোর্টে ঢুকব। বৃষ্টিটা সব ভন্ডুল করে দিল। ঝা চকচকে এয়ারপোর্ট, মায়াবী শহরের মায়াবী এয়ারপোর্ট। কিয়স্ক থেকে বোর্ডিং পাসটা প্রিন্ট করে একটু দাঁড়ালাম। সামনের বিশাল ডিসপ্লেতে ফ্লাইটের সময়সূচিগুলো পৌনঃপুনিকভাবে পাল্টে যাচ্ছে। আমার কলকাতার ফ্লাইট নম্বরটি পাশেই জলজল করছে ডিলেইড। একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে সিকিউরিটি চেক ইন করলাম। বিমান কোম্পানির লোকজনের সাথে কথা বলে মনে মনে একটা অঙ্ক কষে নিলাম। কলকাতায় নামতে 10টার বেশি হবে না। ওয়েদার ফোরকাস্ট বলছে কলকাতায় হালকা বৃষ্টি হচ্ছে। দীপক মানে আমার ড্রাইভারকে ফোন করে ছুটি দিয়ে দিলাম। বেচারা নতুন বিয়ে করেছে, এমন বর্ষার দিনে একটু ছুটি দিলাম। নীরা বলতো বর্ষার জলের এক দারুণ গুণ আছে, জলটা মানুষের মনটা গলিয়ে দেয় আর তখনই মনের ভালোবাসাগুলো ভেসে ওঠে। সত্যি কথা বলতে কলকাতায় ওলা উবের আসার পর ফ্লাইট ডিলে হলেও তেমন আর গায়ে লাগে না। খুব খিদে পেয়েছে। ফুড কোর্ট থেকে খাবার নিয়ে বসলাম একটা চেয়ার দখল করে। সবাই যে যার মুঠোফোনে ব্যস্ত, আশেপাশে তাকানোর সময়ই নেই। আমিও মুখ গুজলাম নতুন ম্যাগাজিনে। চারিদিকে এখন সকাল। রোদের নরম রং শিশুর গালের মতো লাল। অনেক বছরের পুরনো কণ্ঠে বহুবার শোনা কবিতা শুনে একটু চমকে উঠলাম। বসতে পারি এখানে? হিয়া বলল। না বললে কি বসবি না? আর রাতে সকালের কবিতা পড়ছিস? সময়ের সাথে সাথে হিয়া অনেক পাল্টে গেছে। একটু মোটা হয়েছে, ঠোঁটটা লুকিয়েছে গাঢ় লিপস্টিকে, কোমর পর্যন্ত চুলটা এখন কাঁধ অবধি এসে ঠেকেছে। জিন্স প্যান্টে বেশ মানিয়েছে, যাকে বলে একটা আলগা চটক। জানিস তো আমি পরিস্থিতি অনুযায়ী কথা বলতে পারি না। পরের লাইনগুলো মনে আছে? মাঠের ঘাসের পরে শৈশবের ঘ্রাণ, পাড়াগার পথে ক্ষান্ত উৎসবের এসেছে আহ্বান। পরের লাইন দুটো আপন মনেই বললাম। এই তো সব মনে আছে। শালা মনে হয় 20 বছর বাদে দেখা হলো। বলছিস 20 সাল বাদ? হেসে বললাম। বম্বেতে অফিসের কাজ? সম্মতির মাথা নেড়ে বললাম, তুই? আমারও একই। তা সংসার কেমন সামলাচ্ছিস? নিজে কিছু করিস নাকি সবটাই নীরার উপর বডি ফেলেছিস? হেসে বললাম, টিপিক্যাল বাঙালি। দেখ, হতে না হতেই হেসেলের খবর। বুঝলি, এখন সবকিছু করতে পারি। একদিন তুই আর সব্য আমার বাড়ি আয়, নিজের হাতে রান্না করে খাওয়াবো। আমি একা গেলে নীরা তোকে বকবে নাকি? হাসতে থাকলো হিয়া। হাসলে হিয়ার গালে টোল পড়ে, খুব সুন্দর লাগে তাকে। মনটা হালকা লাগে। নিজেকে সামলে নিলাম। তোরা আসবি আমার বাড়িতে, কেউ আপত্তি করবে কেন? একটু থেমে হিয়া বলল, আমি সিঙ্গেল মাদার। 10 বছর আগে আমাদের ডিভোর্স হয়ে গেছে রে। আমি চুপ করে গেলাম। হিয়া নিজের প্লেটে চামচটা দিয়ে আঁকিবুকি কাটছে। কিছু বলবি না? কি বলবো বল? তোর জীবন, তোর সিদ্ধান্ত। ঠান্ডা পানীয়টাতে চুমুক দিয়ে বললাম। একদম। হিয়া হাসতে থাকলো। একটু অবাক হলাম। 21 বছর আগে এই একই উত্তরে হিয়া প্রতিক্রিয়া অন্যরকম ছিল। মনে হয় 40 বছর বয়সের পর মানুষ অনেক পাল্টে যায়। তার আনন্দ, রাগ, ইচ্ছা, অভিমানের বহিঃপ্রকাশগুলো পাল্টে নেয়। চেয়ার ছেড়ে দাঁড়ালাম। একটা সিগারেট খেয়ে আসি, বুঝলি? হিয়া হাসতে হাসতে বলল, এখনো তোর পালানো স্বভাবটা তোর গেল না রে। কথাটা গায়ে মাখলাম না। স্মোকিং রুমে সিগারেট খেলাম দুটো কারণে। এক, হিয়াকে ফেস করাটা বেশ মুশকিল। 2, পুরনো কথা আমাকে খুব বিরক্ত করে। অনেক কষ্টে সব ভুলতে চেয়েছি, তাই একই শহরে থেকে কোনো বন্ধুর সাথে যোগাযোগ রাখিনি। হিয়ার ব্যবহার সত্যি আমাকে অবাক করেছে।
আমি ভাবতে পারিনি সে কোনোদিন আমার সাথে কথা বলবে। সে কি বুঝতে চাইছে আমি কতটা সুখে আছি? তার কি অন্যের সুখ খোঁজার রোগ সংক্রমিত হয়েছে, নাকি বয়সের সাথে সাথে সব অনুযোগ বিস্তৃত হয়েছে? সিগারেট শেষ করে এসে দেখলাম হিয়া একইভাবে বসে আছে। চল, ফ্লাইটের টাইম হয়ে গেল, বললাম। হিয়া বেশ অনেকক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। চোখের ভাষা খোঁজার অভ্যেসটা অনেকদিন আগেই লুপ্ত হয়েছে আমার। একটু শ্বাস ছেড়ে হিয়া বলল, চল। আমরা দুজনেই সিট অ্যাডজাস্ট করে পাশাপাশি বসার অনুরোধটা কাউকে করলাম না। নিজেদের সিটে গিয়ে বসে পড়লাম। ফ্লাইট ছাড়ল। উইন্ডো সিট থেকে বৃষ্টিস্নাত মুম্বাই শহর, আরব সাগরের পাশে রাস্তার আলোগুলো মণিহারের মতন লাগছে। আস্তে আস্তে সবকিছুই চলে গেল মেঘের আড়ালে। ঠিক যেন 20 বছরের ঝলমলে স্মৃতিগুলো চলে গিয়েছিল ব্যস্ততার আড়ালে। হিয়ার হাসি যেন এক দমকা বাতাস, সব সরিয়ে স্পষ্ট করে দিয়েছে। ভিড়ে ঠাসা লোকাল ট্রেন, কলেজ, কফি হাউস, ধর্মঘট, হিয়ার হাসি, রাস্তায় পড়ে থাকা মনিরুলের লাশ, নীরা এবং আমি। ঘটনাক্রম গত শতাব্দীর শেষ দশক। আমি সকাল মিত্র, সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে কলকাতার কলেজে ভর্তি হয়েছি। শহরের ছেলে মেয়েদের কাছে আমি মফস্বল শহর বারুইপুরের দক্ষিণা মাল, নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক মুখ চোরা সন্তান। কিছুদিন কলেজ যাবার পর বুঝলাম কলেজ স্টুডেন্ট বললে ট্রেনে টিকিট লাগে না, কিংবা ট্রেনের কামরার মধ্য দিয়ে কিছু মানুষের নিজস্ব এলাকা থাকে যেখানে ভিড়ের মধ্যেও তারা কাপড় পেতে তাস খেলতে পারে, ভুল তাসে খেউড় দিতে পারে, অথবা দেশলাই কাঠি দিয়েও জায়গা রাখতে পারে। এসব যে মানিয়ে নিতে পারবে সেই হবে সিকান্দার, আর যে মানাতে পারবে না সে হবে বাল, এবং তার অবশ্যই খুব জটা হয়েছে। আমি অবশ্য এখনো সিকান্দার হতে পারিনি, তবে খুব দ্রুত মানিয়ে নিচ্ছি। নিম্ন মধ্যবিত্তদের রক্তে আছে মানিয়ে নেওয়া। বিরক্ত লাগলেও দাঁত কেলিয়ে থাকি। কলেজে আমার বন্ধু বলতে মনিরুল, খুব ভালো ছেলে এবং বেশ বড়লোক। বড়লোক বাড়ির ছেলের জন্য আমার কলেজটি যেন বড্ড বেমানান। কথাটা একদিন বলেই ফিরলাম, মনি, তোকে কলেজে একেবারে মানাইছে না রে। হেসে ফেলল মনিরুল, তারপর বলল, উচ্চ মাধ্যমিকের আগে টাইফয়েড হয়, রেজাল্টটা ভোগে চলে যায়। আব্বু চাইলে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খাটিয়ে ভালো কলেজে দিতে পারত, দিল না। তুই কিছু বলিসনি? হ্যাঁ, বলেছিলাম। জানিস তো, আব্বু বলল, বুঝলি মনি, নিজের হাতে ভাত খাবার মজাই আলাদা। অন্য কেউ খাইয়ে দিলে পেট ভরে ঠিক, কিন্তু তৃপ্তি আসে না। আফসোস হয় না তোর? প্রথমে হতো, এখন আর হয় না। এখন ভাবি, এখানে না আসলে জানতে পারতাম না কত প্রতিকূল অবস্থার মধ্যেও মানুষ ছুটে চলেছে, আনন্দের সাথে ছুটছে। ভাই, এগুলোকে সহজ ভাষায় বালপনা বলে রে, হেসে ফেলল মনিরুল। সমাজের কিছু মানুষ নয় বালই থাকলো সকাল। একটু থেমে বলল, চল আজ কফি হাউস থেকে ঘুরে আসি। ধুর শালা, কেডির ইংলিশ ক্লাস আছে, বছরের শেষে অ্যাটেন্ডেন্সের জন্য কেস খাবো নাকি? হতভাগা, এখনো বুঝলি না? অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাস নয়, ইউনিয়ন করতে হয়। চল, তোকে আজ একজনের সঙ্গে আলাপ করাবো। কফি হাউসে আলাপ হলো নীরার সাথে। খুব সুন্দর দেখতে নীরাকে, লম্বা, মুখটা পান পাতার মতন, ঠোঁট দুটো যেন যত্নে বানানো, নাকে একটা ছোট্ট তিল। একবার তাকালে চোখ সরানো মুশকিল। কবিরাজি ব্ল্যাক কফি অর্ডার দিল মনিরুল। তা আমার গার্লফ্রেন্ডকে কেমন লাগলো? একটু অবাক হয়ে তাকালাম মনিরুলের দিকে। নীরা বলল, কি ভাবছেন? মুসলিম ছেলের হিন্দু গার্লফ্রেন্ড কি করে হলো? মনিরুল সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, সকাল, ধর্মটা শাসকের এক শোষণ যন্ত্র। সুনীল ডাট যদি নার্গিসকে বিয়ে করলে সমাজের কোনো অসুবিধা হয় না, কিন্তু সকাল মিত্র যদি রুকসারাকে বিয়ে করে সবাই ছি ছি করবে। আসলে
সব নিয়মই মধ্যবিত্তদের জন্য। উচ্চবিত্ত এবং নিম্নবিত্তরা অনেক উদার এবং স্বাধীন। মনিরুলকে বেশ অচেনা লাগছে। তারপর তারা দুজনে কত সব আলোচনা করল। বুঝতে পারছি মনিরুল রাজনৈতিকভাবে ভীষণ সচেতন। পাক্কা 2 ঘন্টা বাদে আমরা যখন উঠছি, নীরা, আজ সকাল কিন্তু খুব বোর হলো। নীরা হেসে বলল, কি সকাল? মনি সত্যি বলছে নাকি? কি উত্তর দেব? সত্যি আমার খুব বিরক্ত লেগেছে। আচ্ছা, পরের দিন আমি আমার বান্ধবী নিয়ে আসব, ভারী মিষ্টি দেখতে, হেসে বলল নীরা। মনিরুলের সাথে বেশ কয়েকবার তার পার্টি ক্লাসে গেলাম। সবাই বেশ মিষ্টি মিষ্টি করে দিন বদলের কথা বলে। আমার মনে মনে বেশ হাসি পায়। সবাই কিন্তু মুগ্ধ হয়ে শোনে। কেউ কেউ আবার নানা প্রশ্নও করে। আমি যেতাম 2টো কারণে। 1, নীরাকে দেখতে পাবো। 2, মনিরুলের সাথে থাকলে নিখরচায় ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়ার সুযোগ পাবো। তবে কিছুদিন পরে বুঝলাম মনিরুলেরও একটা মিহি স্বার্থ আছে। সে সারা জীবন শহরে মানুষ, এমনকি কোনোদিন লোকাল ট্রেনেও সে ওঠেনি। তাই ও আমার চোখ দিয়ে মফস্বল দেখতে চায়। আমাদের সুখ দুঃখ, সন্ধ্যাকালীন লো ভোল্টেজ, জলে সেকো বিষ, সব কিছু। মাঝে মাঝে বিরক্ত লাগতো, কিন্তু মুখে কিছু বলতাম না। এইভাবে চলতে থাকলো বেশ কয়েক মাস। তারপর মনিরুলের পার্টি ক্লাস আমার জীবনকে এক অজানা রাস্তায় চালনা করল। হিয়া সেন। পার্টি ক্লাসে ওর হাল যে আমার মতন বুঝতে পারতাম। মধ্যমগ্রাম না হৃদয়পুর থেকে আসে যেন। নীরার মতন উজ্জ্বল নয়, তবু আলাদা করে উপস্থিতি আমি টের পাই। আমার মতনই চুপচাপ, মনে কোনো প্রশ্ন নেই। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের প্রশ্ন নয়, উত্তর শেখায়। হলফ করে বলতে পারি, এ ফর বললে 90% লোক অ্যাপেল বলবে, কারণ আমরা উত্তরটা শিখেছি এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট। প্রায় মানিকতলার পার্টি ক্লাস শেষে দুজনে বাস ধরে শিয়ালদায় আসি। ওর সাথে কথা বিশেষ বলি না, সত্যি কথা বলতে মেয়েদের সাথে কথা বলতে ভয় লাগে। একদিন শিয়ালদা ফ্লাইওভারের নিচে তুমুল বৃষ্টিতে দাঁড়িয়ে আছি। লস্যি খাবে? হিয়া বলল। অবাক হলাম। তার থেকেও বেশি দুশ্চিন্তায় পড়লাম মানিব্যাগে কতটা টাকা পড়ে আছে। না হলে ব্যাগের এমার্জেন্সি ফান্ডে হাত পড়বে। চলো, আমি খাওয়াচ্ছি। হিয়া হয়তো বুঝতে পেরেছে। পৌরুষে আঘাত লাগলেও জীবনে প্রথমবার এক অচেনা নারীর সঙ্গের লোভটা ছাড়তে পারলাম না। তুমি এখানে কেন আসো সকাল? খুব সহজ প্রশ্ন, তবু কিছুক্ষণ ভেবে বললাম, এমনি আসি, ভালো লাগে তাই। কাকে ভালো লাগে? নীরাকে? হাসতে হাসতে বলল হিয়া। না বললে মিথ্যে কথা বলা হবে। জোরে জোরে হাসতে থাকলো হিয়া। হাসলে হিয়া গালে একটা টোল পড়ে, খুব সুন্দর দেখায় তখন। হিয়া মনে হয় ব্যাপারটা বোঝে, তাই সবসময় একটা হাসি হাসি মুখ করে রাখে। তুমি কেন আসো হিয়া? স্বপ্ন শুনতে। যদিও জানি এ স্বপ্ন কোনো দিন পূর্ণ হবে না, তবু শুনতে বেশ লাগে। স্বপ্ন দেখলেই হয় না, সেটা সফল করতে একটা পরিবেশ তৈরি করতে হয়। এরা সফল হলে কি হবে সেটা বলছে, কিন্তু পরিবেশ তৈরি করার ব্যাপারে কনফিউজড। বাহ, তুমি খুব সুন্দর কথা বলো তো। হিয়া, আমার ওজন বেড়ে যাবে, এত গ্যাস দিও না। চারিদিকে এখন সকাল, রোদের নরম রং শিশুর গালের মতো লাল। কার লেখা জানো? না না, সাহিত্যে আমার বিদ্যে বলতে স্কুলের টেক্সট বই। হিয়া ব্যাগের ভেতরটা হাতড়ে একটা বই বার করে আমার হাতে দিল। ধূসর পাণ্ডুলিপি, জীবনানন্দ দাশ এনার লেখা। ও, এনার রূপসী বাংলা সিলেবাসে ছিল বটে, বড্ড কঠিন, বাদ দিয়েছিলাম। এখন পড়তে পারো, পরীক্ষার জন্য না, এবার নিজের জন্য পড়ো, দেখবে ভালো লাগবে। বইটা একটু উল্টে পাল্টে দেখলাম। জানি কিছু বুঝবো না, তবু নিলাম। নীরা না হোক, হিয়াই হোক, বইটা কিন্তু ফেরতযোগ্য। অবশ্যই, আমি জানি বই, বউ, ক্যাসেট কাউকে দিলে ফেরত আসে না, তুমি নিশ্চিন্তে থেকো। বৃষ্টি থেমেছে, দুজনে দুদিকে চলে গেলাম। মনটা বেশ ভালো লাগছে। কিছুদিন মধ্যেই
আমার হিয়ার মাঝে এলো হিয়া। কয়েক মাসের মধ্যেই অনেক লেখকের পড়াই পড়লাম নিজের জন্য। দারুণ উপলব্ধি। মনে হয় আমার প্রিয় সুনীল বাবু কিংবা শক্তিবাবু যেন আমার জন্যই লিখেছেন। আমি যেন এক অজানা প্রতিযোগিতায় নেমেছি হিয়ার প্রিয় বন্ধু হয়ে ওঠার জন্য। হিয়াকে উপহার দিতে ইচ্ছে করে ভীষণভাবে নিজের উপার্জনে। টিউশনির পয়সায় হিয়াকে প্রথম উপহার দিলাম সবিনয় নিবেদন। বুদ্ধবাবু যেন তার প্রেমিক হৃদয়টা নিংড়ে লিখেছেন, মনিরুল নীরা এখন একটু বেশি দূরে চলে গেছে। মনিরুলকে আজকাল চিনতে কষ্ট হয়, মাঝে মাঝে উধাও হয়ে যায়। ফিরে এসে বর্ধমান বীরভূম জেলার প্রান্তিক মানুষদের কথা বলে। মিথ্যে বলবো না, আগের মতন বিরক্তি লাগে না। হিয়া বলে, বই পড়লে মনের ভিতরের অনেক সূক্ষ্ম অনুভূতি পুষ্টি পেয়ে তরতর করে বেড়ে ওঠে। অনেক রবীন্দ্রসঙ্গীত শুনে চোখের কোণ আর্দ্র হয়, তখন বুঝবে তুমি প্রেমিক হয়ে উঠেছ। আর ভালো প্রেমিক না হলে ভালো মানুষ হতে পারবে না। জীবনটা চলছে দারুণভাবে, যেন কিশোর কুমারের রোমান্টিক ক্যাসেট। তবে মনের ভিতর একটা ভয়ও সমান্তরালভাবে চলছে, ক্যাসেটের রিল জড়ানোর ভয়। আমাদের পাড়ায় একজনের বাড়িতে ফোন আছে, মণ্ডল বাড়ি। চাকরি পাওয়া কিংবা বাড়িতে নতুন অতিথি আসার খবর আসতো ডাকে, কিংবা দুঃসংবাদ আসতো ফোনে। মানুষ খারাপ খবর মনে হয় তাড়াতাড়ি ছড়াতে চায়। ছোটন মানে মণ্ডল কাকুর ছেলে এক ছুটে গিয়ে সঠিক বাড়িতে গিয়ে খবর দিয়ে আসে। এক সন্ধেবেলায় ছোটনের ডাক এলো আমাদের বাড়িতে। পাপুদার ফোন। ফোনটা ধরে আছে মেয়েটা, পাপুদার সাথেই কথা বলবে। মফস্বল শহরে অন্যের বাড়িতে মেয়ের ফোন আসা আণবিক বোমা বিস্ফোরণের চেয়ে কম কিছু নয়। মনে মনে অজুহাতের বর্ণনা সাজাতে থাকলাম, না, কিছুই সাজাতে হলো না। হিয়ার ফোন। এক্ষুনি মমিনপুর যেতে হবে। মনিরুলের কথা বাড়িতে জানতো, মাঝে দু একবার ওর সাথে মিশতে নিষেধ করেনি তা নয়। তবু খবরটা শোনার পর 500 টাকার নোট বার করে দিয়ে বলল, দরকারে খরচ করিস। বারুইপুর থেকে ট্রেনে বালিগঞ্জ, সেখান থেকে অটো করে পৌঁছালাম মমিনপুরে মর্গে। পার্টির বেশ কয়েকজন, মনিরুলের বাড়ির লোকজন, হিয়া এবং নীরা। নীরার কাছে গেলাম, চোখে এক ফোঁটা জল নেই। হেসে বলল, অ্যাক্সিডেন্টের পর রাস্তার উপর 3 ঘন্টা পড়েছিল। পুলিশ ভয়ে কেউ এগিয়ে আসেনি। এই দেশের লোকদের জন্য আমরা এত ভাবতাম, এরা এসবের যোগ্য? সকাল চুপ করে থাকলাম। মনে মনে ভাবলাম, যোগ্য তো কেউ হয় না, যোগ্য করার জন্য পরিবেশের তৈরি করতে হয়। নতুন বাইপাস, দুপুরে রানওভার হয় মনিরুল। প্রায় 1.5 ঘন্টা বাদে পুলিশ খবর পায়, তারপর সন্ধ্যায় হাসপাতালে নিয়ে যেতে মারা যায় মনিরুল। মনে মনে ভাবছিলাম, কত কষ্ট পেয়েছে মনিরুল। হয়তো একসময় সে নিজের মৃত্যু কামনাও করেছে প্রাণপণে। সত্যি কি আমরা মনিরুলের যৌথ খামারের যোগ্য? মাঝরাত নাগাদ মনিরুল এলো সাদা কাপড়ে মুড়ে। সামলানো মুশকিল, তবু নিজেকে সামলে নিলাম। তারপর মনিরুলের বাড়িতে গেলাম, সেখান থেকে কবরস্থানে। ঘটনাগুলোতে নীরাকে অস্বাভাবিক রকম স্বাভাবিক লাগলো। পরের দিন সকালে খুব কাছের এক বন্ধুকে হারিয়ে ফিরলাম বাড়িতে। মনিরুল আমার স্বভাব ছিল। ওর মৃত্যুর পর সবকিছুর মধ্যেই তাকে খুঁজে বেড়াতাম। মানুষের ক্ষত কিংবা নিজের স্বভাব ভুলে যাবার মোক্ষম ওষুধ সময়। সময় মানুষকে সব ভুলিয়ে দেয়। হিয়া গ্রাজুয়েশনের পরীক্ষা, টিউশনি, চাকরির চিন্তা সব ভুলিয়ে দিল। নীরাও কোথাও যেন উধাও হয়ে গেল। কলেজ, পার্টি ক্লাস, কফি হাউস থেকে হারিয়ে গেল নীরা। তারপর আস্তে আস্তে আমার মন থেকে উড়ে গেল সে। অন্ধকারে হাতড়ে চলা কিছু হারানো শব্দ, অন্তমিলের ছুতোয় ভুলতে বসা কিছু গদ্য, সময়ের মাঝে ভুলে যাওয়া প্রিয় বন্ধুর হাসি, টাটকা বর্তমান ছাড়া সবই কিছুই শীতল বাসি। গ্রাজুয়েট হলাম। পাড়ার দাদাকে ধরে একটা চাকরিও জুটল, বিখ্যাত ফার্মা কোম্পানির সেলসে। পোস্টিং মেচেদা, মেদিনীপুর। বারুইপুর থেকে মেচেদার দূরত্ব বেশ অনেকটা, তাই আপাতত আমি মেচেদাবাসী। বাড়ি ছেড়ে প্রথমবার। বাগনান, দেউলটি,
কোলাঘাট মেচেদা। দেউলটি এবং কোলাঘাটের মাঝে এক বিশাল নদ রূপনারায়ণ হাওড়া এবং মেদিনীপুর জেলাটাকে আলাদা করেছে। আমার মেস থেকে রূপনারায়ণ নদটা খুব কাছে। বর্ষাকালে দেখলে ভয়ে বুক শুকিয়ে যায়। আমার মনে পৃথিবীর প্রলয় বা ভয়ঙ্কর যা কিছু তারা সবাই পুরুষ। দামোদর, রূপনারায়ণ কিংবা অজয় নদ বর্ষায় তিনজনই ভয়ঙ্কর। নদীর একটা মায়া মমতা আছে, কিন্তু নদগুলো যেন পিশাচ, সর্বগ্রাসী। আমার মেসের আরেকটি বৈশিষ্ট্য আছে, আমার জানলাটা দিয়ে দেখা যায় কেটিপিপি তাপবিদ্যুৎ কেন্দ্রের 6টা চুল্লি, যারা নিজেরা সারাদিন জলে সারা বাংলাকে আলো দেয়। সারা ঘর জুড়ে ফ্লাই অ্যাশ, পুকুরগুলোতে ফ্লাই অ্যাশে মৃত মাছ, নিঃশ্বাসে ফ্লাই অ্যাশ, সঙ্গে হাঁপানির উপহার। তবু মানব সভ্যতার নিরিখে এসবই তুচ্ছ এবং সামান্য। হিয়া পড়াশোনার পাশাপাশি একটা চাকরি পেয়েছে, অফিস পূরবী সিনেমার কাছে। প্রতি শনিবার হাওড়া থেকে 44 নম্বর বাসে চেপে পূরবী সিনেমার কাছে নামতাম। দুজনে সূর্য সেন স্ট্রিট ধরে হাঁটতাম। সন্ধ্যাবেলাতে এই রাস্তায় হাঁটতে বেশ লাগত। চুপ করে হাতে হাত ধরে, মনে হয় স্পর্শের মধ্যে দিয়ে আমাদের ভাব আদান প্রদান হতো। এটাই রুটিন ছিল, কিন্তু সব রুটিনই একঘেয়ে যায় মনে হয়। মার্চের শেষ সপ্তাহ, জেলাতে কোম্পানির খাটিয়ে ছেলে বলে নামও হয়েছে খানিকটা। হিয়াকে ফোন করে জানিয়ে দিলাম এই সপ্তাহে শনিবার রুটিনের ছুটি, এ সপ্তাহে আর বাড়ি ফিরছি না। কোম্পানির ইয়ার এন্ডিং চলছে, শনিবার অনেক রাত অবধি কাজ করতে হলো। পরদিন রবিবার পুরোটাই আগে থেকেই সাজানো ছিল। সকালে জামাকাপড় কাচা, দুপুরটা রেস্টুরেন্টে, তারপর মানসী সিনেমা হলে ইভিনিং শো। সময়টার তাল কাটল মেসে ফেরার সময়। ট্রেকার ধরব বলে মেচেদা স্টেশনের সামনে লাইন দিয়েছি। সকাল মিত্র, লাইনের পেছন থেকে ডাকটা এলো। ঘাড় ঘুরিয়ে দেখলাম নীরা। নীরা কোটিপিপি টাউনশিপে থাকে তার মামাদের সাথে। আমি, নীরা এবং বন্যি, নীরার মামাতো বোন, একসাথে ট্রেকারে উঠলাম। কেমন আছো নীরা? দারুণ আছি, তুমি এখানে? গত 2-3 বছরের কথাগুলো 2 মিনিটে সারলাম। কলেজ, চাকরি, কোলাঘাটের মেস সবই কিছু বললাম। ঘটনাক্রমে মনিরুল, হিয়া দুজনকে এড়িয়ে গেলাম সাবধানে। এই কবছর সে কি করেছে, কোথায় ছিল কিছু জিজ্ঞাসা করলাম না। কিছুক্ষণের মধ্যে নীরার স্টপ এলো। ট্রেকার থেকে নেমে পড়ল দুজনে। নীরা বলল, অসুবিধা না থাকলে সামনে রবিবার একবার আমাদের বাড়িতে এসো। না না, অসুবিধার কি আছে, ফোন নাম্বারটা রাখো, একবার জানিয়ে দিও। মেইন রাস্তা থেকে টাউনশিপের রাস্তাটা একটু নিচুতে। সেই 2 রাস্তার মাঝখানে রাস্তাটা ঢালু, সোডিয়ামের হলুদ আলোতে ভেজা, রক্ত পলাশে ঢাকা রাস্তা। সেই রাস্তা ধরে এগিয়ে গেল নীরা। পরে রবিবারের সন্ধ্যায় গেলাম নীরার বাড়িতে। হালকা জলযোগের পর একটু হাঁটতে বেরোলাম দুজনে। পরিপাটি টাউনশিপ, পাকা পিচ রাস্তা, দুধারে গাছগুলো মাখামাখি করে রাস্তাগুলো এক আলো আধারির সৃষ্টি করেছে। টাউনশিপের মধ্যেই এক মিনি মার্কেটে বসলাম দুজনে। খাবারের অর্ডার দিলাম। নীরবতা ভাঙল নীরাই। সকাল, জিজ্ঞাসা করবে না এতদিন কোথায় ছিলাম? না, জেনে কিছু লাভ আছে? নীরা মনে হয় একটু হতাশ হলো, বলল, সত্যি তো, তোমার কি লাভ? আমি তো এখন অনেক দূরে চলে গেছি। না, তা কেন, তোমরা দুজনেই আমার কাছে ছিলে নীরা, কিন্তু সব পুরনো স্মৃতি মনে রাখতে নেই। মনে এভাবে চলে যাবে ভাবতে পারিনি। এর কোনো উত্তর নেই আমার কাছে। আমার হাত দুটো ধরে নীরা বলল, সকাল, তুমি কি বিশ্বাস করো আমার জন্য মনির মৃত্যু হয়েছে? ধুর, কি সব বলছো, তুমি কেন দায়ী হবে? তবে কেন সবাই বলতো? আমি ওকে শুধু মানুষের কষ্টটা বুঝতে বলেছিলাম। বলতে পারো আমার জন্য ওর রাজনীতিতে আসা। তার সাথে মনির মৃত্যুর কি সম্পর্ক? অবাক হয়ে বললাম, কিন্তু ওর বাড়ির লোক যে বলল আমি নাকি মনিকে খেয়েছি। নীরা, শোক মানুষকে বদলে দেয়। আমি কিন্তু অনেকের মৃত্যুর কারণ, জীবনে অনেককে খেয়েছি। আমি ভাবতে পারিনি নীরার মতন একজন প্রগতিশীল মেয়ে এভাবে কথাগুলো বলবে। সময় হয়তো সব মানুষকে পাল্টে দেয়। তুমি আমার সাথে দেখা করো না, তুমিও হয়তো
আমি এসব মানি না নীরা, দেখা করাটা তোমার ব্যাপার, আমার কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়া শেষে নীরাকে তার কোয়ার্টারে পৌঁছে দিলাম। মনটা বড্ড ভারী হয়ে গেল। নীরা অনেকদিন বাদে সবকিছু যেন উস্কে দিল। বন্যির অনুরোধে একদিন তাকে ফোন করলাম। শুনলাম নীরার জীবনের অনেক ইতিহাস। জন্মের পরপর নীরা তার মাকে হারিয়েছে। মাধ্যমিকের সময় তার প্রিয় দাদা সুইসাইড করে, তারপর মনিরুল। এতগুলো মৃত্যু সে মেনে নিতে পারেনি। সব মৃত্যুর পেছনে কারণ হিসেবে নিজেকেই দায়ী করতে থাকে। মানসিকভাবে ভেঙে পড়ে, সুইসাইডের চেষ্টা করে। পরিস্থিতি সামাল দিতে নীরাকে ভর্তি করতে হয় মানসিক হাসপাতালে। 3 মাস আগে ছাড়া পেলেও তার ওষুধ চলছে, হয়তো চলবে সারা জীবন। বন্যি বলল, মেছেদায় আমার সাথে দেখা হবার পর নীরার কিছু বদল এসেছে, সে যেন বাঁচতে চাইছে। সপ্তাহের শেষে হিয়ার সাথে দেখা করলাম। নীরার ঘটনাক্রমগুলো সব খুঁটিয়ে বললাম। হিয়া প্রথমে কিছুক্ষণ উৎসাহ নিয়ে শুনল, তারপর ব্যাপারগুলো নিয়ে তার শীতলতা আমাকে অস্বস্তি বাড়ালো। মার্চের পর প্রমোশন পেলাম, সঙ্গে কলকাতা বদলির চিঠি, কিন্তু বদলিটা নিলাম না। হয়তো নীরার জন্য। হিয়া আর আমার সম্পর্কটা নিয়ে নীরাকে অনেকবার বলার চেষ্টা করেছি, বলতে পারিনি। জানি না সেটা নীরা মানসিক অবস্থার ভয়ে নাকি তাকে হারানোর ভয়ে। মে মাসে মেস বাড়িটা ছাড়লাম। নতুন বাড়ি ভাড়া নিলাম, 2 কামরার ঘর, 2 জন বাসিন্দার ঘর, আমি এবং আমার এক কলিগ। যেদিন আমি নতুন বাসায় এলাম নীরা এসেছিল। ঘরের পর্দা, বেডশিট, তোয়ালে সবই কেনা হলো নীরা পছন্দ অনুযায়ী। সবকিছু মেটাতে সন্ধে হয়ে গেল। চলো নীরা, তোমাকে বাড়ি দিয়ে আসি। একটু চুপ থেকে নীরা বলল, কাল অফিসের ছুটি নিতে পারবে সকাল? নিতে পারি, কিন্তু কেন নেব? হেসে বললাম, চলো কাল সকালে দীঘা যাব। চুপ করে গেলাম। এই প্রস্তাবটা আশা করিনি। ভয় নেই, তোমায় রেপ করব না, হাসতে থাকলো নীরা। না, সে ঠিক আছে, যা গরম, লোকে না বিরল জীব বলে খাঁচায় ভরে দেয়। নীরা কি যেন ভাবল, তারপর বলল, তাহলে একটা শর্তে যাওয়া হবে। আজ রাতে যদি বৃষ্টি হয়, কাল সকাল 9টায় গাড়ি নিয়ে তোমার বাড়ির সামনে। আকাশের দিকে তাকালাম। ভেড়া লোমের মতন তারা ঠাসা আকাশ। কিছু বললাম না, শুধু একটু হাসলাম। বৃষ্টি শুরু হলো মাঝরাত থেকে অঝোর ধারায়, যেন কারোর অদৃশ্য আদেশ পালন করছে। সকালেও আকাশের মুখ ভার। ঠিক 9টার সময় গাড়ি নিয়ে হাজির সামনে ড্রাইভার বন্যি এবং বান্ধবী সোম দত্তা এবং পেছনের সিটে নীরা। মুচকি হেসে বলল, শুভ সকাল, ওয়েদারটা কেমন সেট করলাম। কথায় কথায় তমলুক, নন্দকুমার, কাথি চলে গেল। গাড়িটা থামলো দীঘায় নয়, অপেক্ষাকৃত জনবিরল শঙ্করপুর সৈকতে। সমুদ্রের সামনে নাকি মানুষের মন উদার হয়ে যায়। হালকা বৃষ্টি পড়ছে মাঝে মাঝে। সামনে ধূসর বিশাল সমুদ্র, সঙ্গে এলোমেলো বাতাস। নীরার বিলাসী চুলগুলো বারবার তার মুখে এসে পড়ছে। বিরক্ত না হয়ে নীরা তাদের সরিয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছে তাদের অধিকারের সীমা। চলো একটু হেঁটে আসি, নীরা বলল। পাশাপাশি হাঁটছি। ঢেউগুলো আমাদের ধুয়ে দিয়ে চলে যাচ্ছে। বৃষ্টি আরম্ভ হলো, এবার একটু জোরে। চলো নীরা, তুমি ভিজে যাবে, আমার দিকে তাকিয়ে বলল। ওই দেখো একটা ঝিনুক, সমুদ্রটা ওকে এখানে রেখে চলে গেছে। কিন্তু দেখো, ও এখানেই বসে আছে। যদি আবার ফিরিয়ে নিয়ে যায়, হয়তো একটু অভিমানী, কিন্তু সমুদ্র একবার আসলেই আবার ফিরে যাবে। আমিও ফিরতে চাই সকাল, শেষ ইচ্ছেটুকু দিয়ে ফিরতে চাই সকাল। একটু থেমে বলল, চলো ফিরে যাই, তুমি একদম ভিজে গেছো। না থাক, ফিরে কি হবে, বরং আজ একটু বৃষ্টিতে ভিজি, বললাম। গোগ্রাসে ছুটে চলা এক শহর, বৃষ্টি স্নাত তার রাস্তাঘাট, ডহর। রেইনকোটে লুকিয়েছি অনেক ইচ্ছে সুপ্ত, হাঁটা হয়নি যে পথ, কথাও রয়েছে অব্যক্ত। মনের লেখা, বললাম। নীরা প্রবল চিৎকার করল, আমি মনিকে মারিনি সকাল, আমি কাউকে মারিনি। ইতস্তত ভাবটা কাটিয়ে নীরাকে জড়িয়ে ধরে বললাম, আমি জানি তুমি কাউকে মারোনি নীরা।
ঠোঁটটা ছোঁয়ালাম ঠোঁটে। কিছু থমকে সাড়া দিল নীরা। চুম্বনের স্বাদ জানি না, তার ঘনত্ব জানা নেই। সমুদ্রের নোনতা বাতাস, বৃষ্টির জল, চোখের জল, নীরার ঠোঁট যেন মিলেমিশে একাকার। কেমন একটা যেন ঘোরের মধ্যে রইলাম। ঘোরটা কাটল, ভীষণ একটা অপরাধ বোধ কাজ করছে মনের মধ্যে। স্থির করলাম হিয়ার সাথে আমার সম্পর্কটা নীরাকে জানাতেই হবে। আমি এটা দুজনের সাথে অন্যায় করছি। আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি নীরার কাছে অপরাধ স্বীকার করার জন্য। আমি জানি না এর প্রতিক্রিয়া কি হবে, তবু আমাকে বলতেই হবে। মে মাসে আমার জন্মদিন। ছোট থেকে কোনোদিন কেক পর্যন্ত কাটিনি, এই প্রথমবার। নিমন্ত্রিত বলতে হিয়া আসবে কলকাতা থেকে, নীরা, বহ্নি এবং আমার অফিসের কয়েকজন। হিয়া নামটা শুনে নীরার কোনো প্রতিক্রিয়া আন্দাজ করতে পারলাম না। জন্মদিনের সন্ধেবেলা হিয়া আমার জন্য নতুন জামা কিনেছে, কলিগদের বিভিন্ন উপহার। কেক কাটার সময় আগত নীরা কিংবা বহ্নির কারোর দেখা নেই। অনুযোগী মনে কেক কাটলাম। ঝড়ের গতিতে বহ্নি ঢুকলো বাড়িতে। সকালদা, তুমি আমাদের বাড়িতে যেতে পারবে? দিদি ভাইয়ের খুব শরীর খারাপ, তোমার কথা খুব বলছে। কিংকর্তব্য বিমূঢ় কথাটি বইতে পড়েছিলাম, আজ উপলব্ধি করলাম। বহ্নির পৌনপণিক অনুরোধ না রেখে উপায় ছিল না। হিয়ার দিকে তাকালাম। বলল, তোমার এখনই যাবার দরকার আছে সকাল? মানুষের জীবন কি উৎসবের থেকেও কি জরুরি? তা ঠিক, একটু দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। আমাকে স্টেশন অবধি এগিয়ে দাও। মেচেদা স্টেশনের সামনে হিয়া একটা হলুদ খাম বার করে আমার হাতে দিয়ে বলল, সময় নিয়ে পড়ো। নীরার বাড়ি পৌঁছলাম। গভীর ঘুমে আচ্ছন্ন, ঘুমের ওষুধের আবেশ। হালকা আলোতে নীরাকে খুব স্নিগ্ধ লাগছে। কতক্ষণ নীরা পাশে, তার হাত দুটো ধরে বসেছিলাম জানি না। অনেক রাতে বাড়ি ফিরলাম। সাজানো বাড়িটাকে দেখে বিরক্ত লাগছে। ঘটনার ক্রমে পকেটে হিয়ার চিঠির কথাটা ভুলেই গেছিলাম। পড়তে বসলাম চিঠিটা। প্রিয় সকাল, আজ আমি এখানে থাকবো বলে এসেছিলাম, তুমি বলনি তাও। রাতে পরার পাজামা জামা নিয়ে এসেছিলাম। সকালের দাঁত মাজার ব্রাশ ছিল সাথে। ভেবেছিলাম তোমার সাথে সারা রাত গল্প করব। এই দিনটার জন্য মায়ের কাছে দরবার করেছি গত 2 মাস থেকে। কিছু মনে করো না সকাল, তুমি কিছুটা হলেও পাল্টে গেছো। বলছি না তুমি খারাপ হয়ে গেছো, খারাপ ভালো তো আপেক্ষিক। তুমি লক্ষ্য করনি আমি তোমার দেওয়া শাড়িটা পরে এসেছিলাম। তুমি মেচেদা স্টেশনে যদি একবার বলো, হিয়া চলো একসাথে নীরার বাড়ি যাব, আমি তোমার সাথে চলে যাব। আর যদি কিছু না বলো তাহলেও যাব, তোমার জীবন থেকে। মন বলছে দ্বিতীয়টাই হবে। নীরাকে তোমার দরকার। তুমি খুব ভালো ছেলে সকাল, নীরাকে নিয়ে ভালো থেকো। ইতি, হিয়া। চিঠি পড়লাম বেশ কয়েকবার। পরদিন ভোরবেলাতেই ছুটে গেলাম হিয়ার বাড়িতে। দেখা করলো না হিয়া। পরপর 5 দিন গেলাম, তারপর সপ্তাহে 1 দিন, 15 দিনে 1 দিন, মাসে 1 দিন। না, হিয়া আর দেখাই করলো না। 6 মাস পরে শুনলাম হিয়ার বিয়ে ঠিক। কলেজে একসাথে পড়তো সব্যসাচী। নীরা মানসিক হাসপাতালে ভর্তি। প্রতি রবিবার নিয়ম করে দেখা করতে যেতাম। দুজনে পাশাপাশি হাঁটতাম অনেকক্ষণ ধরে। একদিন বলল, আমি আর ফিরতে পারবো না সকাল, সব ঝিনুক সমুদ্রে ফেরত যায় না। প্লেনটা শব্দ করে নামলো কলকাতায়। ফিরে এলাম নিজের মধ্যে। বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে মনটা জবুথবু। উবের বুক করব ভাবছি, একটা গাড়ি এসে দাঁড়ালো। উঠে পড়, আমি পাটুলি যাব, তোকে কোথাও ছেড়ে দিচ্ছি। দুজনেই চুপচাপ। গাড়িটা রুবির সিগন্যাল ক্রস করতেই বললাম, এবার নামবো। নীরাকে কেমন দেখতে হয়েছে রে, একটা ফটো দেখালি না? একই রকম আছে, 22 বছরের তরুণী। ইয়ার্কি মারছিস? তোর সাথে কি ইয়ার্কির সম্পর্ক আমার? একটু থেমে বললাম, মৃত মানুষের বয়স, রূপ সব এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে রে। মানে? নীরা ভাই, গাড়ি সাইড করুন, নামবো। হালকা বৃষ্টি, এলোমেলো হাওয়া হচ্ছে। একটা সিগারেট ধরালাম। পেছনে ভেসে উঠছে মানসিক হাসপাতাল, নীল পোশাক, সিলিং, নীরা এবং
মেঝের ব্যবধানে ঝুলতে থাকা আস্ত শরীরটা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।